Assalamu alaikum wa rahmatullah. I am Mohammad Ishan Rashin Hossain, and today I have come up with another lecture of operating systems. In the previous lectures, we have seen the structure of operating system and we have discussed about the need of operating system. We have seen the features of the operating system provides to the computer. In the exact previous lecture, we have discussed about the process and the process management as well as the operations of process. So in the process management lecture, I have discussed about threading or threads. So today in this lecture, we are going to explore threads in detail as well as we will see the implementation of threads and some issues regarding threads. So we will discuss threads in today's lecture. So if you can remember the previous lecture, uh, I was discussing about the differences between processes and threads. So actually, threads are the units of activity of the process. So there can be many many threads in a process. So so we can distinguish between the process based on the number of threads, that there can be single threaded process where the process um, will be having a single thread where there is only one thread. Then we can say that this is single threaded process. And there can be multi-threaded process where there there are multiple or uh, more than one thread in a process. Then we can say, or you can call that process as multi-threaded process. So in a process have the codes, the data, the source files that it use to execute its code. তাইলে একটা প্রসেসের যে কোড সেটা এক্সিকিউট করার জন্য তার কোড দরকার হয়, যে যে একটা প্রসেসের যে টাস্ক সেটা এক্সিকিউট করার জন্য তার কোড দরকার হয়, ডেটা দরকার হয়, সোর্স ফাইল দরকার হয়। এটা হচ্ছে কমন। এবং প্রসেসের কিন্তু সেই কোডগুলোর জন্য, সেই কোডগুলো স্টোরের জন্য রেজিস্টার দরকার হয়, সেই কোড ম্যানেজমেন্টের জন্য স্ট্যাক দরকার হয়। তো এই রিসোর্স গুলো দরকার হয়। সো দিজ রিসোর্সেস আর নিডেড ফর আ প্রসেস টু এক্সিকিউট। এখন সিঙ্গেল থ্রেডেড প্রসেসের যেহেতু থ্রেড একটা থাকে, সেই একটা থ্রেড তো কি প্রসেসের ইউনিট অফ অ্যাক্টিভিটি। সো এই থ্রেডটাই যেহেতু একটাই আছে, তো সে হচ্ছে প্রসেসের সব যে রিসোর্স আছে সব ব্যবহার করে। সিঙ্গেল থ্রেডেড প্রসেসের একটা থ্রেডই প্রসেসের সব রিসোর্স ব্যবহার করে। আর এখানে মাল্টি থ্রেডেড প্রসেসের ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে যে কমন কি, প্রত্যেকটা থ্রেডই মাল্টি থ্রেড প্রসেসে একটা প্রসেসের মধ্যে অনেকগুলো থ্রেডের প্রত্যেকটা থ্রেডের জন্যই ডেটা কোড এটা কমন। কোড আর ডেটা ফাইল, সোর্স ফাইল, এগুলো এরা হচ্ছে কমন, এরা আলাদা আলাদা থাকবে না। বাট প্রত্যেকটা থ্রেডের জন্য রেজিস্টার আর স্ট্যাক আলাদা আলাদা থাকবে। মানে এইটা তারা এই রিসোর্স দুটো তারা শেয়ার করবে না। তাহলে রেজিস্টার আর স্ট্যাক শেয়ার্ড হবে না। তাহলে একটা প্রসেসের যদি মাল্টিপল থ্রেডস থাকে, তাহলে মাল্টিপল থ্রেডের প্রত্যেকে কোড ডেটা সেকশনটা শেয়ার করবে, বাট নিজেদের আলাদা আলাদা রেজিস্টার স্ট্যাক থাকবে এবং তারা আলাদা আলাদা রেজিস্টার স্ট্যাক ব্যবহার করবে। তাহলে এই গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন থেকে কিন্তু আমরা এটাই বুঝতে পারছি। ওকে, তো একটা প্রসেসের মেইনলি যেটা থাকবে সেটা আমি আবারও বলছি, রেজিস্টার স্ট্যাক এটা থাকবে এবং প্রসেসের পিআইডি থাকবে। প্রসেসের প্রসেস আইডি থাকবে, প্রসেসের জন্য রেজিস্টার থাকবে, আলাদা স্ট্যাক থাকবে। তো প্রত্যেকটা প্রসেসের রেজিস্টার থাকবে, স্ট্যাক থাকবে এবং পিআইডি থাকবে। এটা যদি আমরা একটু দেখতে চাই, if we can see it in the practical life, that will be better for us. Let's see. Proc. Okay, I am running an application of Windows.
এখানে আমরা এখন যে রানিং প্রসেস গুলো আছে সেগুলো দেখতে পাচ্ছি অ্যাপ্লিকেশনের। যেমন আমার ক্রোম অ্যাপ্লিকেশন, এই ক্রোম অ্যাপ্লিকেশনের প্রসেস চলছে। এই এইখানে একটা প্রসেস আমি ক্লিক করলাম এবং ক্লিক করে দেখতে পাচ্ছি যে থ্রেডের আইডি আছে। থ্রেডের আইডি, আচ্ছা আমি এখানে পিআইডি বলেছি ভুলে। প্রত্যেকটা থ্রেডের আলাদা আলাদা টিআইডি থাকবে, অর্থাৎ থ্রেড আইডি থাকবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি ওই একটা প্রসেসের আন্ডারে কতগুলো, যেই প্রসেসটা থেকে আমি ডাবল ক্লিক করে আসলাম, অর্থাৎ এই প্রসেসটা, একটা অ্যাপ্লিকেশন অনেকগুলো প্রসেস, একটা প্রসেস দেখলাম যে একটা প্রসেসের আন্ডারে কিন্তু অনেকগুলো থ্রেড রানিং হয়তো একটা ক্রোম ট্যাবের হচ্ছে গিয়ে, সাপোজ আমি একটা ওয়েবসাইট চালাচ্ছি, সেই ওয়েবসাইটের যখন আমি ডাউনলোড করি সেই ওয়েবসাইটটা থেমে যায় না, সেই ওয়েবসাইটটা আমি দেখতে পাই একই সাথে ডাউনলোড হতে থাকে। তো হয়তো ডাউনলোডের জন্য একটা থ্রেড ইউজ করতেছে ওই ট্যাবের। আবার যে ওয়েবসাইট যে আমি দেখছি বিভিন্ন জিনিস লোড হচ্ছে, ভিডিও লোড হচ্ছে, তারপর হচ্ছে টেক্সট লোড হচ্ছে, প্রত্যেকটার জন্য হয়তো আলাদা আলাদা থ্রেড কাজ করছে। তো এইখানেই একটা প্রসেসের মাল্টিপল থ্রেড কেন দরকার হয় সেটা কিন্তু আমরা বুঝতে পারি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে থ্রেড আইডি, ইভেন আমি যদি এই থ্রেডটা সিলেক্ট করে তার স্ট্যাক দেখতে চাই, এই থ্রেডের কিন্তু তার স্ট্যাকটা আমরা দেখতে পাচ্ছি। তার মানে আমরা বুঝতে পারছি যে থ্রেডের আলাদা আলাদা অস্তিত্ব আছে, প্র্যাকটিক্যালি আমরা দেখলাম। এবার হচ্ছে থ্রেডের বেনিফিট কাকে বলবো, থ্রেডের বেনিফিট কখন আমরা পাবো। সো বেনিফিট আমরা কখন পাবো, একটা তো হচ্ছে গিয়ে থ্রেডিং হলে কি হবে, আমাদের হচ্ছে যদি মাল্টি থ্রেডিং এনভায়রনমেন্ট হয়, অর্থাৎ আমার প্রসেসে একের অধিক থ্রেড থাকে, তাহলে কি হবে, রেসপন্সিভনেস, অর্থাৎ খুব তাড়াতাড়ি আমার যে কাজটা, সেইটা যে টাস্কটা করার কথা, অ্যাচিভ করার কথা, সেই টাস্কটা আমি খুব তাড়াতাড়ি অ্যাচিভ করতে পারবো। এরপর হচ্ছে রিসোর্স শেয়ারিং। আমরা যদি খেয়াল করি মাল্টি থ্রেডেড প্রসেসের ক্ষেত্রে এরা কিন্তু রিসোর্স, তিনটা থ্রেড অর্থাৎ একাধিক থ্রেড কিন্তু সেম রিসোর্স শেয়ার করছে, এক্ষেত্রে রিসোর্স শেয়ারিংটা কাজে লাগছে। তাহলে রিসোর্স শেয়ার্ড হচ্ছে among the threads, এবং ইকোনমিক্যাল, কারণ কি এখানে মাল্টি প্রসেসের যখন আমরা মাল্টি থ্রেড হচ্ছে তখন কিন্তু এটা ইকোনমিক্যাল কেন, কারণ আমার এখানে আমি যখন থ্রেড আমি যখন মাল্টি প্রসেস চালাচ্ছি তখন আমার এইদিকে যে রেজিস্টার স্ট্যাক এগুলো কিন্তু আহ, একটা প্রসেসের জন্য যে ডেডিকেটেড রিসোর্স সেগুলোই ইউজ করা হচ্ছে। তাহলে একটা প্রসেসের জন্য যে ডেডিকেটেড রিসোর্স আছে, থ্রেড থ্রেড কিন্তু সেই ডেডিকেটেড রিসোর্স ইউজ করছে, বাইরের কোনো রিসোর্স সে ইউজ করছে না। এই কারণে আমরা তাকে বলবো যে সে ইকোনমিক্যাল। এবার ইউটিলাইজেশন অফ মাল্টি প্রসেসর আর্কিটেকচার, এটা একটা বেনিফিট। আমরা যদি মাল্টি প্রসেসর আর্কিটেকচার দেখি, যে আমরা কিন্তু দেখেছি যে কোর শেয়ারিং এর মাধ্যমে বা প্রসেসর শেয়ারিং এর মাধ্যমে মাল্টি প্রসেসর আর্কিটেকচারটা গড়ে ওঠে। তাহলে আমাদের যদি এখানে বেশি কোর থাকে, একের অধিক কোর থাকে, তাহলে কি হবে, আমাদের এই যে মাল্টি থ্রেডেড প্রোগ্রামিং, সাপোজ আমার একটা টাস্কের জন্য, যেটা আমি বললাম যে আমার সাপোজ গুগলের একটা প্রসেসে, গুগল ক্রোমের একটা প্রসেসে তিনটা থ্রেড চলছে, কোন থ্রেড হচ্ছে ডাউনলোডের জন্য ব্যবহার করছি, কোন থ্রেড হচ্ছে আমার একই সাথে আমি ভিডিও দেখছি, একই সাথে টেক্সট পড়ছি, একই সাথে সবগুলো কাজ হচ্ছে। সাপোজ সেই প্রসেসটা মাল্টি থ্রেডিং ইউজ করে, প্রত্যেকটা থ্রেড এক একটা কাজ করছে। তো এই ক্ষেত্রে আমরা কি করতে পারি, যেহেতু মাল্টিপল কোর ইউজ হয়, মাল্টি প্রসেসিং এনভায়রনমেন্টে যেহেতু মাল্টিপল কোর ইউজ হয়, তাহলে এই মাল্টিপল কোর ইউজের জন্য আমরা কিন্তু কি করতে পারি, প্রত্যেকটা থ্রেড এক একটা কোরে ইউজ হবে। লাইক এই থ্রেডটা যেহেতু আমার কোর আছে, সাপোজ আমি আই হ্যাভ 3 কোর, সাপোজ আমার 3টা কোর আছে, তাহলে এই থ্রেডটা একটা করে যাবে, এই থ্রেডটা আরেকটা করে যাবে, এই থ্রেডটা আরেকটা করে যাবে। তাহলে কি হলো, আমার যে মাল্টি প্রসেসিং যে এনভায়রনমেন্টটা, যেখানে মাল্টি প্রসেসর একসাথে কাজ করতে পারে, সেই এনভায়রনমেন্টটার আমি কিন্তু সুবিধা নিতে পারছি, যেখানে থ্রেডিং এর মাধ্যমে মাল্টি প্রসেসিংটা হচ্ছে মাল্টি থ্রেডিং এর মাধ্যমে। মাল্টি থ্রেড কি আবার মানে দুইটা ওয়ার্ড কিন্তু একটু কনফিউজিং মনে হতে পারে, যে মাল্টি থ্রেডিং আর মাল্টি প্রসেসিং। মাল্টি প্রসেসিং হচ্ছে প্রসেসর, যে যে জেনেরিক প্রসেসরটা সেটা ডিফারেন্ট কোর, মানে তিনটা প্রসেসর, তিনটা কোর মানে তিনটা প্রসেসর আছে।
আর মাল্টি থ্রেডিং মানে একটা প্রসেসরই তিনটা থ্রেড সাইমালটেনিয়াসলি চলছে। তাহলে আমার যদি মাল্টি প্রসেসিং আর্কিটেকচার হয়, তাহলে তিনটা থ্রেড যারা সাইমালটেনিয়াস চলছিল তারা হয়তো তিনটা প্রসেসরে একই সাথে সাইমালটেনিয়াসলি এক্সিকিউট হতে পারবে। এইভাবেই মাল্টি থ্রেডিং মাল্টি প্রসেসিং এর সুবিধা বা বেনিফিটটা নিতে পারবে। আচ্ছা, তো থ্রেড সাধারণত দুই ধরনের হয়, একটা হচ্ছে ইউজার থ্রেড, যেটা হচ্ছে গিয়ে আমাদের ইউজার যে অ্যাপ্লিকেশন গুলো তার যে থ্রেড, সেই অ্যাপ্লিকেশনের থ্রেডকে আমরা বলবো ইউজার থ্রেড। এবং কার্নেল থ্রেড যেটা হচ্ছে ওএস এর যে থ্রেড গুলো, যে অপারেটিং সিস্টেম লেভেলের কোডের বা সিস্টেম কোডের কার্নেল কোডের যে থ্রেড, তাকে আমরা বলবো কার্নেল থ্রেডস, অপারেটিং সিস্টেমের সিস্টেম কোডের থ্রেডস। তো আমাদের ইউজার থ্রেডের, অর্থাৎ আমাদের যে ইউজার অ্যাপ্লিকেশন থ্রেড, সেই ইউজার অ্যাপ্লিকেশন থ্রেডের কিন্তু কার্নেল থ্রেড ইউজ করা লাগবে। কারণ আমরা যদি সিস্টেম কলের কথা ভুলে না যাই, ইউজার অ্যাপ্লিকেশনের কোডের কিন্তু উই নিড টু কল দ্য সিস্টেম ইন অর্ডার টু এক্সিকিউট মোস্ট অফ দ্য কোডস অফ দ্য ইউজার অ্যাপ্লিকেশন। সো ইউজার অ্যাপ্লিকেশন থ্রেডের অবশ্যই কার্নেল থ্রেড ইউজ করা লাগবে। সো দেয়ার মাস্ট এক্সিস্ট আ রিলেশনশিপ বিটুইন ইউজার থ্রেড and the kernel thread. তো এই রিলেশনশিপটা কিরকম হতে পারে? দেয়ার ক্যান বি থ্রি টাইপস অফ রিলেশনশিপ মাল্টি থ্রেডিং এর ক্ষেত্রে। একটা হচ্ছে মেনি টু ওয়ান, একটা হচ্ছে ওয়ান টু ওয়ান, একটা হচ্ছে মেনি টু মেনি। এই তিনটা রিলেশনশিপকে আমরা বর্ণনা করব। এখন প্রথমে আমরা দেখতে পাচ্ছি মেনি টু ওয়ান। এই রিলেশনশিপটা হচ্ছে মেনি টু ওয়ান রিলেশনশিপ। ওকে, এই মেনি টু ওয়ান রিলেশনশিপটা কি? যেখানে মেনি টু ওয়ান মানে অনেকগুলো একাধিক ইউজার থ্রেড থাকবে আর একটা কার্নেল থ্রেড থাকবে। একাধিক ইউজার থ্রেড থাকবে আর একটা কার্নেল থ্রেড থাকবে। তো এইখানের প্রসেসটা কি অ্যাকচুয়ালি, এখানে কি হচ্ছে, এটার সুবিধা কি, এটার অসুবিধা কি, এটা যদি আমরা বুঝতে চাই তাহলে দেখতে হবে যে এখানে যেহেতু একাধিক ইউজার থ্রেড আছে, তাহলে একাধিক ইউজার থ্রেড কাজ করলো, যে এই ইউজার থ্রেডের কোড, এই ইউজার থ্রেডের কোড, এই ইউজার থ্রেডের কোড, এটার কোড সাইমালটেনিয়াসলি কাজ করলেও, সাপোজ আই হ্যাভ কোয়াড কোর, আমরা বলি না কোয়াড কোর কম্পিউটার মানে কি, আমার কোর কম্পিউটার প্রসেসর কয়টা? চারটা। তাহলে কোয়াড কোর প্রসেসর বা ডুয়েল কোর, আমরা বললাম আমাদের কম্পিউটার হচ্ছে ডুয়েল কোর হলে আমার কোর হচ্ছে দুইটা, ফিজিক্যাল কোর দুইটা। এখন আমার এখানে যদি ইউজার থ্রেড হচ্ছে চারটা হয়, তাহলে সেই, এবং তার যদি কার্নেল থ্রেড একটা হয়, তাহলে কি চারটা ইউজার থ্রেডের সাথে একটা কার্নেল থ্রেডের রিলেশনশিপ। এখন আমার কোড যদি চারটা হয়, তাহলে একটা কার্নেল থ্রেড কিন্তু এট এ টাইম একটা কোরই ইউজ করতে পারে। একটা কার্নেল থ্রেড এট এ টাইম একটা কোর ইউজ করতে পারে। তাহলে এখানে আমার চারটা থ্রেড সাইমালটেনিয়াসলি চলার কথা থাকলেও, যদি সাপোজ আমার মাল্টি প্রসেসিং এর প্রয়োজন হয়, যে আমি চারটা প্রসেসর একসাথে ইউজ করব, সেটা আমি পারবো না। কারণ এই চারটার সম্পর্ক একটা কার্নেল থ্রেডের সাথে, মানে সব প্রসেস তো যে সিস্টেম কল করবে, সো আগে হচ্ছে গিয়ে কার্নেল থ্রেডের কাছে এরা যাবে। এখন কার্নেল থ্রেড কি করবে, সে যেহেতু একটা কার্নেল থ্রেড, সে তো একটা করে এক্সিকিউট হবে। তাহলে এখানে আমি যে মাল্টি থ্রেডিং এর যে সুবিধা, সেটা ঠিক মতো উঠাতে পারছি না। আরেকটা অসুবিধা আছে, সেটা হচ্ছে যে কোনো একটা থ্রেডের যদি সাপোজ প্রসেসিং ব্লক করা লাগে, সাপোজ সে আইও চাচ্ছে বা কিছু একটার জন্য সে হচ্ছে ইন্টারাপ্ট করতে চায় প্রসেসরটাকে, তাহলে কি একটা থ্রেডের সাপোজ এখন সিস্টেম কলের দরকার, এখন একটা থ্রেডের সিস্টেম কলের দরকার, সিস্টেম কল ব্লক করা দরকার, তাহলে সে কার্নেলকে ব্লক করে রাখছে, তার হয়তো আইও দরকার, ইন্টারাপ্ট করে রাখছে। এখন যেহেতু সবগুলো এখানে চারটা থ্রেডের সাথেই, অর্থাৎ একাধিক থ্রেডের সাথে একটা কার্নেল থ্রেডের মাত্র সম্পর্ক, এখন কোনো একটা থ্রেডের জন্য যদি এখানে সিস্টেমটা ব্লক হয়ে থাকে, অন্যরা কিন্তু তখন এক্সিকিউট করতে পারছে না। কারণ একটা থ্রেডের জন্য কার্নেল থ্রেড ইন্টারাপ্টেড হয়ে বসে আছে, একটা থ্রেডের জন্য কার্নেল থ্রেড ইন্টারাপ্টেড হয়ে বসে আছে, বাদ বাকি থ্রেড গুলো কিন্তু তাহলে যে মাল্টি থ্রেডিং এর যে অপরচুনিটি, অর্থাৎ একই সাথে সাইমালটেনিয়াসলি কাজ হওয়া, সেটা নিতে পারছে না। কারণ তারা যখন কার্নেল থ্রেডের কাছে যাচ্ছে,
কার্নেল থ্রেড কিন্তু অলরেডি ব্লকড, কার্নেল থ্রেড কিন্তু তখন অলরেডি ব্লকড। অলরাইট, তো তখন হচ্ছে কার্নেল থ্রেড অলরেডি ব্লক, এই কারণে অন্য থ্রেড গুলো তখন ইউজ করতে পারছে না কার্নেল থ্রেডকে। তাহলে আমার যে মাল্টি থ্রেডিং এর যে ইচ্ছাটা, যে অবজেক্টিভটা, সেটা কিন্তু এখানে পূরণ হচ্ছে না। যেহেতু দুইটা কারণ, একটা হচ্ছে একটা থ্রেড যদি সিস্টেম ব্লক করে রাখে অন্যরা ইউজ করতে পারছে না, যেহেতু প্রত্যেকটা থ্রেডই শুধুমাত্র একটা কার্নেল থ্রেডের সাথে রিলেশন আছে। আর সেকেন্ডলি, একটা কার্নেল থ্রেড একটা কোরেরই সুবিধা উঠাইতে পারে, মাল্টিপল কোরের সুবিধা উঠাইতে পারে না। তাহলে মাল্টি থ্রেডিং যে মাল্টিপল কোরে হবে, অর্থাৎ মাল্টি প্রসেসিং আর্কিটেকচারের যে সুবিধাটা নিবে সেটাও পারতেছে না। তাহলে এরপরে আসলো ওয়ান টু ওয়ান মডেল। তাহলে নতুন সলিউশন কি হলো, যে তাইলে আমাদের একটা ইউজার থ্রেডের একটা কার্নেল থ্রেড থাকবে, একটা ইউজার থ্রেডের একটা কার্নেল থ্রেড থাকবে, একটা ইউজার থ্রেডের একটা কার্নেল থ্রেড থাকবে। তো এখানে ইয়াটা কি হলো, যে তাহলে চারটা কার্নেল থ্রেড আমার যদি কোয়াড কোর কম্পিউটার হয়, যদি কোয়াড কোর কম্পিউটার হয়, তাহলে চারটা কার্নেল থ্রেড একই সাথে চারটা কোরে, অর্থাৎ চারটা প্রসেসরে কাজ করতে পারবে। তাহলে কি হলো, একটা ইউজার থ্রেড, কিন্তু এখানে সমস্যা হচ্ছে কি, একটা প্রতিটা ইউজার থ্রেড একটা করে কার্নেল থ্রেডকে নিয়ে যাচ্ছে, প্রতিটা ইউজার থ্রেড একটা করে কার্নেল থ্রেডকে নিয়ে যাচ্ছে, যেটা হচ্ছে গিয়ে ওয়েস্ট অফ রিসোর্সেস। কার্নেল থ্রেডের রিসোর্স কিন্তু একটা ইউজার থ্রেডই নিয়ে যাচ্ছে, একটা কার্নেল থ্রেডের রিসোর্স একটা ইউজার থ্রেডই নিয়ে যাচ্ছে। তাহলে এটা হচ্ছে ওয়েস্ট অফ রিসোর্সেস। যদিও এখানে ওই সমস্যাটার সমাধান হয় যে ব্লক করে রাখলো না, মানে একজনের যদি একটা কার্নেল থ্রেড প্রয়োজন হয় তাহলে সে নিজেরটা নিজে ব্লক করে রাখলো, অন্যদের কাজ আর ব্লকিং হলো না। কিন্তু সমস্যা হয়ে যাচ্ছে যে একটা ইউজার থ্রেড যেহেতু একটা কার্নেল থ্রেড ইউজ করছে, তাহলে রিসোর্সটা নষ্ট হচ্ছে, যেহেতু একটা কার্নেল থ্রেডের রিসোর্স কিন্তু অনেকগুলো ইউজার থ্রেড ইউজ করতে পারে, এখানে রিসোর্সটা নষ্ট হচ্ছে। এখন লাস্টেরটা হচ্ছে সবচেয়ে বেটার, যেটা সেটা হচ্ছে মেনি টু মেনি মডেল। মেনি টু মেনি মেনি মডেলে কি হচ্ছে, যেখানে আমাদের মেনি, অর্থাৎ একের অধিক ইউজার থ্রেড একের অধিক কার্নেল থ্রেডের সাথে কানেক্টেড, একের অধিক ইউজার থ্রেড একের অধিক কার্নেল থ্রেডের সাথে কানেক্টেড, সেটাকে আমরা মেনি টু মেনি মডেল বলবো। এইখানে কিন্তু একই সাথে একটা কার্নেল থ্রেড যেমন একাধিক ইউজার থ্রেড ইউজ করতে পারছে, পাশাপাশি আমাদের এখানে সাপোজ এটা ব্লক হয়ে গেছে, সমস্যা নাই, যেহেতু এদের সম্পর্ক, এটা সম্পর্ক আবার এটার সাথেও আছে, তাহলে এরা যে কোনো কার্নেল থ্রেড ইউজ করতে পারে, তাহলে ব্লক হলে সমস্যা নাই। আবার একটা কার্নেল থ্রেডকে একাধিক ইউজার থ্রেড ইউজও করতে পারছে, সেটা ইউজফুল হচ্ছে। আবার যেটা হচ্ছে মাল্টি প্রসেসিং আর্কিটেকচারের ক্ষেত্রে, যে মাল্টি প্রসেসিং আর্কিটেকচারের ক্ষেত্রে কি হচ্ছে, যে একাধিক কোরের যে সুবিধাটা, যেমন কোয়াড কোর, তাহলে চারটা প্রসেসরের সুবিধাই কিন্তু আমরা নিতে পারছি, যে এক একটা কার্নেল থ্রেড এক একটা কোরে চলছে, তো মাল্টি প্রসেসিং এর সুবিধাটাও নিতে পারছি। এক্ষেত্রে নিয়ম হচ্ছে মেনি টু মেনি মডেলের একটা কিন্তু নিয়ম, এটা মনে রাখতে হবে, সেটা হচ্ছে মেনি টু মেনি মডেলে ইউজার থ্রেডের সাথে যে কার্নেল থ্রেডের রিলেশন থাকবে, সেটা আহ, কম হতে পারে ইউজার থ্রেডের চেয়ে কম হতে পারে, এবং বা ইউজার থ্রেডের সমান হতে পারে, ইউজার থ্রেডের চেয়ে কম হতে পারে, বা ইউজার থ্রেডের চেয়ে কম হতে পারে। অর্থাৎ ইউজার থ্রেড যদি n সংখ্যা হয়, এটা n-1 হতে পারে, অথবা ইউজার থ্রেডের সমান হতে পারে। তাহলে এখানে যেমন চারটা ইউজার থ্রেড আছে, তিনটা কার্নেল থ্রেড আছে, সমস্যা নেই, এটা কি ইউজার থ্রেডের চেয়ে এক কম। এটা চাইলে ইউজার থ্রেডের সমান হতে পারে, অর্থাৎ চারটা, এর বেশি হতে পারে না। অর্থাৎ চারটা ইউজার থ্রেডের জন্য পাঁচটা কার্নেল থ্রেডের সাথে সম্পর্ক, এরকম মেনি টু মেনি মডেল সাপোর্ট করে না। কম হতে পারে একটা, সমান হতে পারে ইউজার থ্রেড আর কার্নেল থ্রেডের সংখ্যা, কিন্তু ইউজার থ্রেড আর কার্নেল থ্রেডের সংখ্যা বেশি হতে পারে না, মানে কার্নেল থ্রেডের সংখ্যা ইউজার থ্রেডের থেকে বেশি হতে পারে না। ওকে, এবার আমরা থ্রেডিং লাইব্রেরিজ এর সাথে পরিচিত হব। থ্রেড লাইব্রেরিজ, তাহলে থ্রেড লাইব্রেরিজ কি, যে লাইব্রেরি বা এপিআই কল করে, অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস কল করে আমরা থ্রেডিং করব,
সেটা ওএস এর নিজস্ব লাইব্রেরি হতে পারে, পোসিক্স স্ট্যান্ডার্ড মেনটেন করা লাইব্রেরি, পিথেডস বলে ওটাকে। এটা উইন্ডোজের 32, উইন্ডোজ 32 থ্রেড হতে পারে, অথবা এটা জাভা থ্রেড হতে পারে, যেখানে আমরা জাভার লাইব্রেরি ইউজ করে জাভার অ্যাপ্লিকেশন থ্রেড বানাবো। সো এই লাইব্রেরি দিয়ে আর কি এটা যদি অপারেটিং সিস্টেম ল্যাবে চাইলে দেখানো যায় আর কি, যে জাভার লাইব্রেরি দিয়ে আমি জাভা থ্রেড তৈরি করছি, সেটা চাইলে দেখানো যাবে। আচ্ছা, এখন হচ্ছে থ্রেডিং ইস্যুস গুলো, যেটা বলছিলাম যে প্রথম ইস্যু হচ্ছে থ্রেড ক্যান্সেলেশন। থ্রেড ক্যান্সেলেশন একটা ইস্যু। আর একটা হচ্ছে সিগন্যাল হ্যান্ডেলিং, এটা একটা ইস্যু। থ্রেড ক্যান্সেলেশন মানে কি? থ্রেড ক্যান্সেলেশন কি রকম ইস্যু হতে পারে? আমি থ্রেড ক্যান্সেলেশন ইস্যুটা নিয়ে আগে কথা বলি। সাপোজ এখানে কি লেখা, টার্মিনেটিং আ থ্রেড বিফোর ইট হ্যাজ ফিনিশ। তাহলে থ্রেড ক্যান্সেলেশনটা কি আসলে? থ্রেড টার্মিনেশন। কোনো কারণে আমার গুগল ক্রোম চলছে, আমি অল্টার F4 দিয়ে দিলাম, আমার একটা গেম চলছে, আমি অল্টার F4 দিয়ে দিলাম, কোনো কারণে আই ওয়ান্ট টু টার্মিনেট মাই থ্রেড, মাই প্রসেস, যেটা হঠাৎ করে আই ওয়ান্ট টু ক্যান্সেল। তখন কি হবে? এইটা দুই ভাবে এটা ক্যান্সেলেশনের জন্য কোড করা যায়, দুই ভাবে এটা ক্যান্সেলেশন সম্ভব। একটা হচ্ছে অ্যাসিঙ্ক্রোনাস ক্যান্সেলেশন, আর একটা হচ্ছে ডেফার্ড ক্যান্সেলেশন। আবার বলছি, একটা হচ্ছে অ্যাসিঙ্ক্রোনাস ক্যান্সেলেশন, একটা হচ্ছে ডেফার্ড ক্যান্সেলেশন। এখন যেটা হচ্ছে অ্যাসিঙ্ক্রোনাস ক্যান্সেলেশন, সেটা হচ্ছে টার্মিনেটস দ্য টার্গেট থ্রেড ইমিডিয়েটলি। তাইলে আমার যখনই আমি ক্যান্সেলেশন করতে চাইবো অ্যাসিঙ্ক্রোনাস এর ক্ষেত্রে, টার্গেট থ্রেডের যে কোড, সেটার কোড আর এক্সিকিউট হতে না দিয়ে ইমিডিয়েটলি আমি থ্রেডটা ক্যান্সেল করে দিব। সাপোজ আমি গুগল ক্রোমকে অল্টার F4 দিয়ে ডিলিট করে দিলাম, অল্টার F4 দিয়ে আমি এখন ক্লোজ করে দিলাম, যার ফলে গুগল ক্রোম বন্ধ হয়ে গেল। এটা একটা অপশন হতে পারে, যে অ্যাসিঙ্ক্রোনাস ক্যান্সেলেশন সাথে সাথে আমি টার্মিনেট করার ইচ্ছা করার সাথে সাথে আমার থ্রেডটা টার্মিনেট হয়ে যাবে, আর তাকে কোনো সুযোগ দেওয়া হবে না। আরেক ধরনের ক্যান্সেলেশন হতে পারে, যেটা হচ্ছে ডেফার্ড ক্যান্সেলেশন। ডেফার্ড ক্যান্সেলেশনটা কি? অ্যালাউস দ্য টার্গেট থ্রেড টু পিরিয়ডিক্যালি চেক ইফ ইট শুড বি ক্যান্সেলড। তার মানে আমি সুযোগ দিচ্ছি আমার টার্গেট থ্রেডকে, এখানে টার্গেট থ্রেড বলতে যে থ্রেডটাকে আমি ক্যান্সেল করব সেটাকে বোঝাচ্ছে। তা আমি আমার টার্গেট থ্রেডকে সুযোগ দিচ্ছি যে তুমি ক্যান্সেল হওয়ার আগে তোমার যদি কোনো কোড এক্সিকিউট করা লাগে, তুমি করে এক্সিকিউট হও। যেমন আমি একটা জাস্ট সুন্দর উদাহরণ দিব, সেটা হচ্ছে আমি যদি আমার কম্পিউটারটাকে এখন আনপ্লাগ করে দেই, তাহলে কম্পিউটারটা বন্ধ হয়ে যাবে। তাহলে সেটা হবে অ্যাসিনক্রোনাস থ্রেড ক্যান্সেল। যত শত শত থ্রেড চলছিল সব তাদের কোনো সুযোগ না দিয়ে, তাদের সেফ ভাবে টার্মিনেট হওয়ার সুযোগ না দিয়ে সেটা বন্ধ হয়ে যাবে। এটা কম্পিউটার সমস্যা হতে পারে। এবং ডেফার্ড ক্যান্সেলেশনে কি হবে? আমি যখন শাটডাউন টিপ দিব, তখন সব থ্রেড তার কোড এক্সিকিউট করে নিজের মন মতো সুন্দরভাবে তাদের যে সেফটি স্টেট, সেই সেফটি স্টেটে যে তারপরে থ্রেড গুলো ক্লোজ হবে বা ক্যান্সেল হবে, টার্মিনেট হবে। তখন শাটডাউন দিলে থ্রেডকে একটা সুযোগ দেওয়া হয় যে তুমি টার্মিনেট হওয়ার আগে তুমি চেক করো পিরিয়ডিক্যালি যে তোমার কোনো কোড বাকি আছে নাকি, তোমার ইনস্ট্রাকশন গুলো করে তারপরে তুমি টার্মিনেট হও। তাহলে ডেফার্ড ক্যান্সেলেশন অনেক সময় প্রিফার্ড, যাতে করে অ্যাপ্লিকেশনটা চলাচলটা সেফ থাকে। ওকে, যেমন আমি মাইক্রোসফট ওয়ার্ডের কথা বলবো, যে আমি যদি মাইক্রোসফট ওয়ার্ড এখন অল্টার F4 দিয়ে ক্লোজ করি, তখন মাইক্রোসফট ওয়ার্ডে আমি মাত্র যেটা লিখতেছিলাম সেটা কিন্তু ড্রাফট হিসেবে স্টোর হয়ে যাবে। তার মানে অল্টার F4 দিয়ে আমি ক্লোজ করার পরে, টার্মিনেশনের কল করার পরেও সেটা আসলে ডেফার্ড ক্যান্সেলেশন হয়েছে। থ্রেড গুলো কাজ করছে, কি করছে, আমি যতটুকু লিখতেছিলাম সেটা স্টোর করে রাখছে। সো এটা আর কি থ্রেড ক্যান্সেলেশনের একটা উপায়। অ্যাসিনক্রোনাস হচ্ছে সাথে সাথে, আর ডেফার্ড হচ্ছে থ্রেডকে আমরা সুযোগ দেওয়া। এখন হচ্ছে সিগন্যাল হ্যান্ডেলিং, এটা একটা ইস্যু। আমরা দেখেছিলাম যে ইস্যুর মধ্যে একটা আছে সিগন্যাল হ্যান্ডেলিং। এখন আমি আমার থ্রেডকে যদি আমার কম্পিউটারকে যে সিগন্যালটা দিব, যে আমার কিছু করতে বলবো, কোনো একটা ইভেন্ট হবে, সাপোজ একটা আহ, যে কোনো একটা ইভেন্ট হয়েছে কম্পিউটারে, একটা মাউস ক্লিক হয়েছে, বা যে কোনো একটা ইভেন্ট যখন হয় কম্পিউটারে, সেই ইভেন্ট বা আইও থেকে কোনো ইনপুট আসছে, এরকম যদি কোনো ইভেন্ট হয়, সেখান থেকে যে সিগন্যালটা পাবো, সেই ইভেন্টের যে সিগন্যাল, এই সিগন্যাল ইজ জেনারেটেড বাই দ্য অকারেন্সেস অফ পার্টিকুলার ইভেন্ট। যখন একটা ইভেন্ট হবে তখন আমার একটা সিগন্যাল জেনারেটেড হবে। এই জেনারেটেড সিগন্যাল ইজ ডেলিভার্ড টু আ প্রসেস, ওয়ান্স ডেলিভার্ড দ্য সিগন্যাল মাস্ট বি হ্যান্ডেল। তো আমার সিগন্যালটা যে কোনো প্রসেসকে দেওয়া হয়, যে যেই প্রসেসের জন্য সিগন্যাল আসছে সেই প্রসেসকে দেওয়া হবে।
যখনই দেওয়া হবে সিগন্যালটা, তখন সিগন্যাল যেই কারণে আসছে সেটা কোডে হ্যান্ডেল করতে হবে, সেটা কোড দ্বারা হ্যান্ডেল করতে হবে। তো এখানে দুইটা ওয়ে আছে সিগন্যাল হ্যান্ডলিং এ, একটা হচ্ছে সিনক্রোনাস এন্ড অ্যাসিনক্রোনাস। তো এভরি সিঙ্গেল মে বি হ্যান্ডেল বাই ওয়ান অর অফ দ্য টু পসিবল হ্যান্ডেলার্স। একটা হচ্ছে এ ডিফল্ট সিগন্যাল হ্যান্ডেলার অর এ ইউজার ডিফাইন্ড সিগন্যাল হ্যান্ডেলার। তো আমার যে সিগন্যালটা, আমার যে ইভেন্টটা ঘটলো, সেটার যে সিগন্যালটা আমি পেলাম, সেই ইভেন্টের জন্য সাপোজ আমি এখানে আমি ইভেন্টের জন্য সবসময় ওয়েট করতেছি। সাপোজ আমি আমার কম্পিউটারের যেই উইন্ডোজ কি, উইন কি, সেটা প্রেস করলাম, সেটা উইন কি প্রেস করে জি দিলে একটা ইভেন্ট ঘটবে। উইন কি প্রেস করে জি দিলে আসলে উইন্ডোজ ডিফল্ট স্ক্রিন রেকর্ডার চালু হবে। তো সেই সিগন্যালটার জন্য সাপোজ আমার প্রসেসগুলো ওয়েট করতেছিল। তো সেই সিগন্যালটা যখন পেলো, সেই সিগন্যাল, একটা সিগন্যাল যখন পায়, তখন থ্রেডের জন্য আমার হচ্ছে দুই প্রকার হ্যান্ডেলার থাকে, যে সিগন্যালটা কিভাবে আমি হ্যান্ডেল করব, সেই সিগন্যালের কাজটা আমি কিভাবে করব দুই ভাবে। একটা হচ্ছে ডিফল্ট সিগন্যাল হ্যান্ডেলার, যেটা বাই ডিফল্ট থাকে ওএস এর। আর এটা হচ্ছে ইউজার ডিফাইন সিগন্যাল হ্যান্ডেলার, যে আমি যদি আমার অ্যাপ্লিকেশনে লিখে দিই যে এরকম সিগন্যাল আসলে এই কাজটা করবে, সেটাকে আমরা বলবো ইউজার ডিফাইন সিগন্যাল হ্যান্ডেলার। এরপর হচ্ছে থ্রেডের পুল থাকতে পারে, এটাও একটা থ্রেডের ইস্যু, আমরা ইস্যুগুলোর মধ্যে দেখলাম থ্রেড পুল থাকতে পারে। এটা কি, ক্রিয়েট এ নাম্বার অফ থ্রেডস ইন আ পুল হোয়ার দে ওয়েট ফর ওয়ার্ক, অর্থাৎ অলরেডি আমার এখন কাজ করতেছে না থ্রেড, এরকম অনেকগুলো থ্রেড তৈরি করে একটা পুলে রেখে দেওয়া, অর্থাৎ একটা স্ট্যাকে রেখে দেওয়া, একটা ডেটা স্ট্রাকচারে রেখে দেওয়া, যে আমার এই থ্রেড গুলো আছে, এই থ্রেড গুলো কাজ হবে, এই থ্রেড গুলোর কাজ পরে হবে। এখন এই ওটাকে বলা হয় থ্রেড পুল। তো ইউজুয়ালি স্লাইটলি ফাস্টার এই থ্রেড পুল ইউজ করার কারণ, অলরেডি যেহেতু আমি থ্রেড তৈরি করে রাখছি, যখন তাদের দরকার সাথে সাথে তাদেরকে ডাকা যাচ্ছে, তাদেরকে ক্রিয়েশনের জন্য টাইম নষ্ট হচ্ছে না, যে আগে তৈরি করব এরপর থ্রেডে চালাবো, এরপর থ্রেড হিসেবে চালাবো, ওটার টাইম নষ্ট হচ্ছে না, যেহেতু তারা পুলে ক্রিয়েটই আছে, তাহলে এটা একটু ফাস্টার হচ্ছে, তাদের দরকার হলে সে তারা সাথে সাথে আসতে পারতেছে। আবার হচ্ছে অ্যালাউস দ্য নাম্বার অফ থ্রেডস ইন দ্য অ্যাপ্লিকেশন টু বি বাউন্ড টু দ্য সাইজ অফ দ্য পুল। তাহলে আমার অ্যাপ্লিকেশনের যদি একটা পুল থাকে, আমার প্রসেসের যদি একটা থ্রেড পুল থাকে, যে এই থ্রেড পুলের বাইরে আমি তো আর কোনো থ্রেড ইউজ করতে পারবো না, তাহলে কি আমি আমি যদি আমার প্রসেসটা থ্রেড পুলের মাধ্যমে এক্সিকিউট করি, তাহলে সেই থ্রেড পুলের বাইরে নতুন করে থ্রেড আসার কোনো সম্ভাবনা নাই। তার মানে আমার থ্রেডের নাম্বারটা থ্রেড পুল ইউজ করলে রেস্ট্রিক্টেড করে রাখা যাবে। এবং লাস্ট ওয়ান হচ্ছে থ্রেড স্পেসিফিক ডেটা। এটা কি, অ্যালোস ইচ থ্রেড টু হ্যাভ ইটস ওন কপি অফ ডেটা। যদি আমার এইটা ইস্যুটা কি, প্রত্যেকটা থ্রেডের আলাদা আলাদা ডেটা আমরা চাইলে রাখতে পারি, প্রত্যেকটা থ্রেডে আলাদা আলাদা ডেটা। যেমন এখানে আমরা দেখছিলাম শুরুতে যে ডেটা তারা কিন্তু কি করে, শেয়ার করে। আমরা চাইলে থ্রেড স্পেসিফিক ডেটাও রাখতে পারি। এটা সাধারণত রাখা হয় যখন নিজের কোনো কন্ট্রোল থাকে না থ্রেড ক্রিয়েশন প্রসেসে। নিজের কখন থ্রেড ক্রিয়েশন প্রসেসে কোনো কন্ট্রোল থাকে না, যখন থ্রেড পুল ক্রিয়েট করা হয়, তখন কোন থ্রেড কখন ইউজ হবে, কখন যেহেতু ক্রিয়েট করাই রাখছে, কোন থ্রেড কখন ইউজ হবে সেখানে আমার কিন্তু কন্ট্রোল নাই। যদি কন্ট্রোল না থাকে, সেক্ষেত্রে থ্রেড স্পেসিফিক ডেটা দিয়ে রাখলে ভালো, তখন প্রত্যেকটা থ্রেড যখনই ক্রিয়েট হবে তখন সে নিজের ডেটাটা ইউজ করতে পারবে। তো এই ইস্যুটা এইভাবে হ্যান্ডেল করা হয়। তো আজকের লেকচার এই পর্যন্তই। সবাইকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ দেওয়ার আগে আমি একটা কথা বলবো, যেটা হচ্ছে হাইপার থ্রেডিং। এটা আমি বলতে ভুলে গিয়েছি। একটা হচ্ছে হাইপার থ্রেডিং, এটা এখানে স্লাইডটায় নাই। সেটা হচ্ছে হাইপার থ্রেডিং এটা একেবারে নতুন, নতুন টেকনোলজি বলতে এটা হচ্ছে ইন্টেলের টেকনোলজি। ইন্টেল হাইপার থ্রেডিং বলে কাকে? আমরা ইন্টেল হাইপার থ্রেডিং মনে হয় প্রায়ই দেখি। ইম্পেল হাইপার থ্রেডিং বলে হচ্ছে, এখানে তো আমরা মাল্টি থ্রেডেড প্রসেস দেখলাম, এখন হচ্ছে আমরা যদি মাল্টি থ্রেডেড প্রসেস যদি সাইমালটেনিয়াসলি চলে, অর্থাৎ একই সাথে অনেকগুলো মাল্টি থ্রেডেড প্রসেস চলে সাইমালটেনিয়াসলি একই সাথে, পাশাপাশি যদি অনেকগুলো মাল্টি থ্রেডেড প্রসেস চলে, মানে মাল্টি থ্রেডেড প্রসেসে কি এমনিতেই একাধিক থ্রেড আছে, এবার একাধিক মাল্টি থ্রেডেড প্রসেস যদি সাইমালটেনিয়াসলি চলে, তাহলে সাইমালটেনিয়াসলি মাল্টি থ্রেডিং হয়, তাহলে সাইমালটেনিয়াসলি মাল্টি থ্রেডিং কে আমরা ইন্টেল বলে হচ্ছে গিয়ে হাইপার থ্রেডিং। এবং এক্ষেত্রে সে হচ্ছে মাল্টি প্রসেসিং যেই টেকনিকটা সেটা ইউজ করে, অর্থাৎ
ভিন্ন ভিন্ন কোরকে কাজে লাগায়। যে যদি কোয়াড কোর থাকে তাহলে কিন্তু তার হচ্ছে গিয়ে চারটা কোর, কোয়াড কোর থাকলে তার কোর হচ্ছে চারটা। এখন এরকম হতে পারে ফিজিক্যাল কোর চারটা, যেমন ইন্টেল হাইপারথ্রেডিং এর ক্ষেত্রে যেটা করে, ফিজিক্যাল কোর কোর হচ্ছে চারটা, কিন্তু আমরা চাইলে লজিক্যালি আটটা বানাইতে পারি। মানে একটা ফিজিক্যাল কোরকে আমরা লজিক্যালি দুইটা প্রসেসর হিসেবে কাজ করাইতে পারি সাইমালটেনিয়াসলি, লজিক্যালি কোড দ্বারা সফটওয়্যারের মাধ্যমে এটা করা যায়। যে একটা লজিক্যাল একটা ফিজিক্যাল, যেমন আমার যদি ডুয়েল কোর থাকে, ডুয়েল কোর মানে দুইটা কোরকে আমি চারটা লজিক্যাল কোর হিসেবে কাজ করাইতে পারি চাইলে। সেটা হচ্ছে কি কি করব, যে আমার ফিজিক্যাল প্রসেসর আছে আসলে দুইটা, এটাকে আমি চারটা হিসেবে ট্রিট করবো, যে না প্রত্যেকটা আসলে দুইটা করে প্রসেসর, যাতে করে প্রত্যেকটার ভিতরে মাল্টি থ্রেডিং হতে পারে সাইমালটেনিয়াসলি। যে একটা প্রসেসরের ভিতরেই হচ্ছে গিয়ে, যেহেতু আমি লজিক্যালি দুইটা প্রসেসর, তখন আসলে ওএস এর কাছে সেটা মনে হবে যে একটা প্রসেসর ফিজিক্যালি, কিন্তু আসলে এক্সিস্ট করতেছে দুইটা প্রসেসর, তখন সে সাইমালটেনিয়াসলি একের অধিক মাল্টি থ্রেডিং প্রসেসকে একসাথে প্রসেস করবে দুইটা প্রসেসর হিসেবে। যে একটাতে একটা মাল্টি থ্রেডিং প্রসেস চলবে, আর একটাতে আরেকটা মাল্টি থ্রেডিং প্রসেস চলবে। তাহলে কি হবে, লজিক্যালি মানে মনে হবে যে একাধিক প্রসেসর, সো একের জায়গায় দুইটা, লজিক্যালি একটা ফিজিক্যাল প্রসেসরের জায়গায় দুইটা প্রসেসর থাকবে, সেখানে মনে হবে যে আসলে দুইটা প্রসেসরের কাজ হচ্ছে। এইটা হচ্ছে ইন্টেল একটা টেকনোলজি যেটাকে বলে হাইপার থ্রেডিং। ওকে, যেমন এখন আমি যদি আমার কম্পিউটারের এটা দেখি, সরি, আমি যদি এখানে প্রপার্টিজে যাই, তাহলে দেখতে পাচ্ছি আমার কোর i7, এখানে কোর i7 আমরা দেখতে পাচ্ছি আমার কম্পিউটার প্রসেসর। এখন আমি একটা কাজ করতে চাচ্ছি, সেটা হচ্ছে I will execute some codes here. Okay, let me remember the codes first. Okay, okay. So CPU get number of cores. প্রথমে আমরা WMIC তে যাব, CMD, তো আমরা কি লিখব, WMIC। এখানে আমি চাচ্ছি আমার এখন ফিজিক্যাল কয়টা কোর আছে, CPU get number of cores। আমি দেখতে পাচ্ছি যে আমার কম্পিউটারে চারটা কোর হচ্ছে ফিজিক্যালি আছে। এবার আমি দেখতে যাচ্ছি লজিক্যালি আমার কয়টা কোর আছে, তাহলে আমি লিখব নাম্বার অফ লজিক্যাল প্রসেসর্স। কোথায় ভুল করলাম, নাম্বার OF লজিক্যাল PROC double S words. Okay, this should work. Okay, আমার হচ্ছে গিয়ে নাম্বার অফ প্রসেসরটা পাচ্ছে না কেন জানি, বাট ইট শুড শো যে আমার এখন লজিক্যাল প্রসেস কয়টা আছে। যেমন নাম্বার অফ কোর্স আমি দেখতে পাচ্ছি যে এটা কোয়াড কোর, আমার ফিজিক্যাল কোর আছে চারটা, বাট এখানে আমি আবার লিখি, লেটস ট্রাই এগেইন, নাম্বার অফ okay, let's try this. CPU get number of logical processor. Oh no, CPU get a number of logical, okay, number CPU get where I'm not getting this, I don't know, number of cores, দুটাই দেখতে চাচ্ছি এখন।
দুইটার একটাও দেখাচ্ছে না আমাকে। সিপিইউ গেট নাম্বার অফ কোর্স দেখাচ্ছে, সিপিইউ গেট নাম্বার অফ কোর্স, নাম্বার অফ লজিক্যাল processors. Okay, now I get it. তো এখানে আমরা দেখতে পাচ্ছি নাম্বার অফ লজিক্যাল প্রসেসর হচ্ছে আমার 8টা। তাহলে আমার কোর হচ্ছে 4টা, ফিজিক্যাল লজিক্যাল হচ্ছে 8টা। এটাই কিন্তু আমার কম্পিউটারের, যখন আমি দেখতে পাচ্ছি কম্পিউটারের এখানে দেখতে পাচ্ছি যে কোর i7 বলতে আমরা বুঝি যে 8টা কোর। আসলে ফিজিক্যাল 4টা কোর, এবং ফিজিক্যালের জায়গায় প্রত্যেকটা কোরের সাথে একটা করে লজিক্যাল কোর এক্সট্রা আছে, তো এই জন্য বলতেছে কোর i7 মানে 8টা কোর, কোর i5 মানে 6টা কোর। কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে আমার কোর i7 আসলে ফিজিক্যাল কোর হচ্ছে 4টা, লজিক্যাল কোর মিলিয়ে 8টা হয়েছে। প্রত্যেকটা ফিজিক্যাল কোর হচ্ছে 2টা করে। তো সবাইকে অনেক ধন্যবাদ। আশা করি আজকে লেকচার বুঝতে পেরেছি। আল্লাহ।